তাহলে আমি শুরু করতেছি। তাহলে আমরা জৈব যৌগের মধ্যে কি পড়তেছিলাম? আমরা জৈব যৌগের মধ্যে বেনজিন অনেকটুকু আগে গেছিলাম, তাই না? বেনজিন কিভাবে প্রস্তুত করতে হয়, বেনজিন কোন ধরনের বিক্রিয়াতে, ইভেন আমরা দেখছি যে এটাও দেখছি যে বেনজিনের বিক্রিয়াগুলো খুব ইজি, 1-2 লাইনে শেষ। তারপর হচ্ছে যে ইয়াতে কি বলে, আর বেশিরভাগ প্রস্তুতি তো অ্যালকেনের প্রস্তুতিগুলাই, হ্যাঁ, সেম টু সেম, কোনো পার্থক্য নেই। কিন্তু বেনজিনের পর হচ্ছে এখন এখন শুরু হবে কঠিন জিনিসগুলা। হ্যাঁ, তো এতটা কঠিন না, আমি অলওয়েজ বলি কঠিন, নাকি? তাহলে আমরা শুরু করতেছি আজকের টপিক। আজকের ফার্স্ট টপিক হচ্ছে বেনজিন চক্রে প্রতিস্থাপকের প্রভাব। বেনজিন চক্রে কি প্রতিস্থাপকের প্রভাব? বেনজিন চক্রে প্রতিস্থাপকের প্রভাব। আমার সাথে সাথে মনে হয় না আজকে নোট করতে পারবি, যতক্ষণ পারস দেখ। কিন্তু আমার মনে হয় না বেশিক্ষণ পারবি। কারণ আমি তো কপি পেস্ট মারে মারে চিত্র রাখতে পারবো, তুই তো কপি পেস্ট মারে মারে রাখতে পারবি না, পারবি? বেনজিন চক্রে প্রতিস্থাপকের প্রভাব, তবে যতক্ষণ পারস কর, এখন পারবি? আচ্ছা, প্রতিস্থাপকের প্রভাব। প্রতিস্থাপক কি এগুলো তো আমরা জানি, বেনজিনের মধ্যে ধর CH3 আছে। হ্যাঁ, CH3 একটা প্রতিস্থাপক, বেনজিনের সাথে ধর OH যুক্ত আছে, তো এটা একটা প্রতিস্থাপক, OH একটা প্রতিস্থাপক না? হ্যাঁ, তো প্রতিস্থাপক থাকার কারণে বেনজিনের মধ্যে দুই ধরনের প্রভাব পড়ে। কয় ধরনের প্রভাব পড়ে? দুই ধরনের প্রভাব পড়ে বেনজিনের প্রতিস্থাপক থাকার কারণে। একটা হচ্ছে আবেশীয় ফল, আর একটা হচ্ছে মেসোমারিক ফল। প্রভাব থাকার কারণে দুই ধরনের প্রভাব পড়ে। একটা হচ্ছে যে আবেশীয় ফল, আরেকটা হচ্ছে কি মেসোমারিক ফল। ওকে, আবেশীয় ফল, আরেকটা কি মেসোমারিক ফল। মেসোমারিক ফল, ফল মানে কি রেজাল্ট না? রেজাল্ট, তাই তো? তো বেনজিনের প্রতিস্থাপক থাকার কারণে দুই ধরনের রেজাল্ট দেখা যায়। কয় ধরনের রেজাল্ট দেখা যায়? দুই ধরনের রেজাল্ট দেখা যায়। তো আমরা প্রথম শুরু করি আবেশীয় ফল দিয়ে। ওকে, প্রথমে কি আবেশীয় ফল। আবেশীয় ফল, ওকে। আচ্ছা, এই জিনিসটা আমি আগেও একবার পড়াইছিলাম, মনে করে দেখ। আমরা একটা বেনজিন আঁকি, কি আঁকবো? বেনজিন। ওকে, যেহেতু কয়েকটা চিত্র আঁকতে হবে, আমি কপি পেস্ট মেরে দিই। ওকে, আচ্ছা, এখন দেখ, এখানে একটা কি যুক্ত আছে? CH3 যুক্ত আছে। কি যুক্ত আছে? এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? নাম মনে আছে কিনা দেখতেছি। কি বলা হয়? টলোইন। আর এখানে কি যুক্ত আছে? ওয়েজ। এটাকে কি বলা হয়? ফেনল, তাই তো? আর এখানে যা যুক্ত আছে ফ্লোরিন। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা কি বলছিলাম? অ্যালকাইল মূলক যা আছে, দুনিয়ার সব অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে, পড়ায় আসছিলাম আমি, পড়ায় আসছিলাম না? তাহলে অ্যালকাইল মূলক যদি ইলেকট্রন দান করে, তার মানে এই অ্যালকাইলটা এখানে একটা ইলেকট্রন দান করবে না? একটা ইলেকট্রন দান করবে। এই দান করার কারণে বেনজিন বলয়ের মধ্যে, এই যে বেনজিন যে বলয়টা আছে, এই যে বেনজিন বলয়টা আছে, বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না?
ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না, কারণ ইলেকট্রন দান করছে। এই বলয়টার মধ্যে আগে 6টা ইলেকট্রন ছিল, পাই বন্ধন মনে নাই? বলের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 6টা থাকে ইলেকট্রন। তো 6টা ইলেকট্রন যখন ছিল, এখন আরো একটা ইলেকট্রন পাইছে, আরো 2টা ইলেকট্রন পাইছে বা একটা ইলেকট্রন পাইছে, যতটা ইলেকট্রন দান করছে অ্যালকাইল। হ্যাঁ, তাহলে বলয়ের মধ্যে ইয়া বেড়ে যাবে না, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না? ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না? আচ্ছা, তারপর এখানে দেখ OH, OH এর মধ্যে অক্সিজেনের 2টা কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কয়টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে? 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো এই 2টা মুক্ত ইলেকট্রন এখানে দান করবে না বেঞ্জিন বলয়ে? তো বেঞ্জিন বলয় যদি একটা মুক্ত জোড় ইলেকট্রন দান করে, একটা মুক্ত জোড় ইলেকট্রন দান করছে, মানে 2টা ইলেকট্রন দান করছে, তাই তো? হ্যাঁ, তো এখানে বেঞ্জিন বলয়টার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে না? আবার ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের ক্ষেত্রে এখানে কার্বন আছে না, কার্বন, এই যে এই জায়গায় তো কার্বন আছে, তাই তো? তো কার্বন আর ক্লোরিনের মধ্যে যে 2টা ইলেকট্রন শেয়ার হয়েছে, ওগুলো কি করে? ক্লোরিন নিজের দিকে টান দেয়। কেন টান দেয়? তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই। হ্যাঁ, তাহলে এখানে 2 রকম ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, কারণ ওরা ইলেকট্রন দান করতেছে। আর আরেকটা ঘটনাতে কি ঘটতেছে? ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে কার্বন থেকে, তাই না? ফলে কি হচ্ছে? ফলে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে না? আমি 3টা কেস দেখাইলাম আর কি। হ্যাঁ, 2টা সেম আর একটা ভিন্ন কেস দেখাইলাম। তাহলে আমরা এখন একটা কথা লিখি, নোট লিখি, নোট। যদি বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, যদি বেঞ্জিন বলয়ে কি বৃদ্ধি পায়? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তবে তাকে বলে ধনাত্মক আবেশীয় ফল। তবে তাকে কি বলে? তবে তাকে বলে, তাকে, তবে তাকে ধনাত্মক, সরি, তবে তাকে বলে ধনাত্মক আবেশীয় ফল। কারণ আমরা কি বলতেছি? আমরা ধর আবেশীয় ফল পড়তেছি না? তবে তাকে বলে ধনাত্মক আবেশীয় ফল, ধনাত্মক আবেশীয় ফল। আর ধনাত্মক আবেশীয় ফলকে প্লাস আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? প্লাস আই। আবার যদি বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, আবার যদি বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কি পাই? হ্রাস পাই, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাই, তবে তাকে কি বলা হবে? বল। মেসোবারিক ফল বলে, ঋণাত্মক আবেশীয় ফল। আমরা তো মেসোমারিক ফল এখন আসিনি, আমরা তো আবেশীয় ফল পড়াচ্ছি। ঋণাত্মক আবেশীয় ফল বলে। হ্যাঁ, ফল বলে। একটু তারা, আমি একটু সীমান্তরে কল দিই। তবে তাকে বলে ঋণাত্মক আবেশীয় ফল। ওকে, আর ঋণাত্মক আবেশীয় ফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? মাইনাস আই। তার মানে আমি উপরে এক্সাম্পল যেগুলো দিছি, উপরে এক্সাম্পল থেকে বলতে পারি এটা এটা প্লাস আই এর এক্সাম্পল, এটাও প্লাস আই এর এক্সাম্পল, তাই না? আর এটা মাইনাস আই এর এক্সাম্পল, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, কারণ ইলেকট্রন দিচ্ছে। এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে কারণ ইলেকট্রন দিচ্ছে। আর এখানে কি হচ্ছে? ইলেকট্রন নিয়ে ফেলতেছে, তার মানে ইলেকট্রন ঘনত্ব কি? কমতেছে, কমতেছে, তার মানে মাইনাস আই। বুঝাইতে পারছি? তাহলে আবেশীয় ফলটা বুঝাইতে পারছি কিনা আমাকে বলতে একটু। আচ্ছা, বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে আবেশীয় ফল ডাইরেক্ট এবার পড়লে তো হবে না, একটু সংজ্ঞা টঙ্গাও আসে। কি আসে? সংজ্ঞাও আসে। তো আমরা সংজ্ঞাগুলো পড়ি একটু। হ্যাঁ, ধনাত্মক আবেশীয় ফল কাকে বলে, ঋণাত্মক আবেশীয় ফল কাকে বলে? ধনাত্মক আবেশীয় ফল কাকে বলে? বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়াকে বলে ধনাত্মক আবেশীয় ফল। এটা তো বলছি অলরেডি, তাই না?
বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়াকে বলে ধনাত্মক আবেশীয় ফল। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়াকে বলে ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফল। যে সকল মূলক বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, এই যেমন একটু আগে CH3 OH, এগুলাই তো বেঞ্জিন বলের ঘনত্বটা বাড়িয়ে দিচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, তাই না? তো ওদের একটা নাম থাকবে না? যে সকল মূলক বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় তাদেরকে বলে বলয় সক্রিয়কারী মূলক। যে সকল মূলক বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় চক্রে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় তাদেরকে বলে বলয় সক্রিয়কারী মূলক। তাদেরকে বলে বলয় সক্রিয়কারী মূলক। তাদেরকে বলে বলয় সক্রিয়কারী মূলক। সক্রিয় বলয় সক্রিয়কারী মূলক। তাহলে এক্সাম্পল কি? CH3, তারপর OH, তাই না? এগুলো তো একটু আগে দেখে আসছি না? এবার হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল কাকে বলে? হ্যাঁ, তো আমি তো কপি করে নিয়ে আসতে পারতেছি জাস্ট। আরে তাহলে আমি এটা একটু মুছে এডিট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি ঋণাত্মক আবেশীয় ফল। ঋণাত্মক আবেশীয় ফল। তাহলে ঋণাত্মক আবেশীয় ফল কাকে বলবো? বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়াকে বলে। হ্যাঁ, এটা কি হবে? কমে যাওয়াকে বলে ঋণাত্মক আবেশীয় ফল। বলে ঋণাত্মক আবেশীয় ফল। একটু ক্লিয়ার কিনা বলতো? আর যে সকল মূলক বেঞ্জিন চক্রে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, ইলেকট্রন ঘনত্ব কি দেয়? কমিয়ে দেয়, তাদেরকে বলে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। বুঝতে পারছি? তাদেরকে বলে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। নিষ্ক্রিয়কারী মূলক। একটু ক্লিয়ার কিনা বল আমাকে। একটু পর হচ্ছে মেইন পড়া আসবে আর কি। যেমন কোনটা? ক্লোরিন। ক্লোরিনটা তো দেখাইছি। ক্লোরিনটা দেখাইতে বলে ফ্লোরিন হবে না কেন? কারণ ক্লোরিনের সব থেকে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের না? মির্জাফারিদের না? ফ্লোরিন। তাহলে এগুলো হচ্ছে কি এক্সাম্পল, বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বল। তাহলে এটা গেল কি? এটা গেল না, হ্যালোজেন কেন হবে? তার তড়িৎ ঋণাত্মকতা যাদের বেশি আর কি, কার্বন থেকে অন্তত যাদের বেশি। হ্যাঁ, তো আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি এর বাইরে আসবে না। তাহলে এটা গেল কি আবেশীয় ফল গেল। এখন আরেকটা ফল আছে না, মেসোমারিক ফল। মেসোমারিক ফল এত ডিটেলসে বুঝতে হবে না, হালকা। হুম, মেসোমারিক ফল। আচ্ছা, মেসোমারিক ফলও দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে প্লাস এম, আর একটা হচ্ছে কি মাইনাস এম। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। এই যে আগের এক্সাম্পলটাই নিয়ে আসি, একে কপি করে নিয়ে আসি। মেসোমারিক ফল আর আবেশীয় ফলের মধ্যে জাস্ট একটা সিম্পল পার্থক্য আছে, আর কিছু না। হুম
এখানে দেখতো ওয়েজ কি করছে, ওয়েজ ওয়েজের মধ্যে যে অক্সিজেনটা আছে, অক্সিজেন তার একটা মুক্ত জোড় ইলেকট্রন দান করছে, তাই না? আর দান করে কি কি করছে, ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিছে না, নাকি? কোনো সন্দেহ তো নেই না? ইলেকট্রন ঘনত্ব বাড়ে দেওয়াটা কি ধনাত্মক না? তাহলে এখানে হবে ধনাত্মক মেসোমারিক ফল। শুধু মেসোমারিক ফলের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি বলতেছি, ধনাত্মক মেসোমারিক ফল হচ্ছে যে মুক্ত জোড় ইলেকট্রনের স্থানান্তর হওয়াকে, তার মানে অনলি মুক্ত জোড় ইলেকট্রন দান করার মাধ্যমে যদি ইলেকট্রন ঘনত্ব বাড়ে তাহলে এটা মেসোমারিক ফল। বুঝতে পারছি? আর আবেশীয় ফল কি ছিল, ইলেকট্রন দান করার মাধ্যমে যদি ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয় বেনজিন বলের মধ্যে, এটা আবেশীয় ফল। হ্যাঁ, এটা ম্যাটার করতেছে না যে মুক্ত জোড়ই হইতে হবে, কিন্তু মেসোমারিকের মধ্যে অনলি মুক্ত জোড় ইলেকট্রন দান করার মাধ্যমে। কারণ এখানে দেখ অক্সিজেন মুক্ত জোড় ইলেকট্রন দিছে না, একটু মুক্ত জোড় ইলেকট্রন দিছে না, তাহলে ধনাত্মক মেসোমারিক ফল কি হবে? ধনাত্মক মেসোমারিক ফল হচ্ছে যে মুক্ত জোড় ইলেকট্রনের স্থানান্তর হওয়াকে ধনাত্মক, না এটা একটু সুন্দর করে লিখতে হবে, মুক্ত জোড় ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়াকে, মুক্ত জোড় ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বেনজিন বলয়ে কি হবে, বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়াকে, বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কি বেড়ে যাওয়াকে ধনাত্মক মেসোমারিক ফল বলে। বুঝতে পারছি? ওকে ধনাত্মক মেসোমারিক ফল বলে, ফল বলে। আচ্ছা, তার মানে মেসোমারিক ফলের মধ্যে, ধনাত্মক মেসোমারিক ফলের মধ্যে আমাদেরকে অবশ্যই একটা কিওয়ার্ড মনে রাখতে হবে, সেটা কি? মুক্ত জোড় ইলেকট্রন। বুঝতে পারছি? মুক্ত জোড় ইলেকট্রন কথা থাকবে মানে হচ্ছে কি, এটা মেসোমারিক ফল। আর মুক্ত জোড় ইলেকট্রনদের যদি ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় বেনজিন বলের মধ্যে, তার মানে এটা ধনাত্মক মেসোমারিক ফল। একটু ক্লিয়ার কিনা বল? তার মানে এটা কি প্লাস এম এর ঘটনা না, প্লাস এম না? ওকে, এখন হচ্ছে যে, আচ্ছা এখানে একটা জিনিস নোট করে দিই, নোট করে দিলে আরো বেটার। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে ফেলি নাকি, কয়েকটা এক্সাম্পল নিই। দূর, ওই এক্সাম্পল কয়েকটা নিই। এখানে ওএইচ এর জায়গায় আমরা ইয়ে দিতে পারি না, দেখি বলতো, ওএইচ না দিয়ে আমরা কি দিতে পারি দেখি, আর বলতো, মুক্ত ইলেকট্রন থাকে কাদের কাদের, অ্যামিনো দিতে পারি না, NH2। কারণ এখানে দেখ একটা মুক্ত ইলেকট্রন থাকে, ও দিতে পারে। তারপর হচ্ছে আমরা যদি আরো এক্সাম্পল দিই, এটা ধর বেনজিন, বেনজিন, এটা বেনজিন বলয়। আর হচ্ছে যে এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে আরেকটা হইতে পারে NHCOCH3, এখানেও নাইট্রোজেনে কি মুক্ত ইলেকট্রন থাকে, তো দেয় আর কি। হ্যাঁ, তাহলে এটা প্লাস এম এর ঘটনা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলতো একটু? প্লাস এম, তাহলে এই গেল ধনাত্মক মেসোমারিক ফল। তাহলে আমরা একটা জিনিস নোট করে রাখতে পারি, প্লাস এম দেখানোর জন্য মূলকে অবশ্যই মুক্ত ইলেকট্রন থাকতে হবে, তাই না? এটা আমরা নোট করে ফেলতে পারি না? প্লাস এম দেখানোর জন্য, দেখানোর জন্য মূলকে অবশ্যই কি থাকতে হবে, মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। ইলেকট্রন থাকতে হবে। ওকে, তার মানে আমি ধনাত্মক মেসোমারিক ফল থেকে এখন মুভ অন করতেছি। এখন কোথায় যাব? ঋণাত্মক মেসোমারিক ফল। আর ঋণাত্মক মেসোমারিক ফলটা তোর এত বোঝা লাগবে না। হ্যাঁ, বেশি বুঝতে গেলে দিন লাগবে। ঋণাত্মক মেসোমারিক ফল,
পাই বন্ধনে ইলেকট্রন স্থানান্তর হওয়াকে ঋণাত্মক মেসোমারিক ফল বলে। পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তর হওয়াকে কি বলা হয়? ইলেকট্রন স্থানান্তর হওয়াকে ঋণাত্মক মেসোমারিক ফল বলে। ফল বলে। এতটুকু ক্লিয়ার? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেখানে ডাবল বন্ড থাকবে, কমপক্ষে একটা হলে ডাবল বন্ড থাকবে। ট্রিপল বন্ড থাকলে তো ওখানে ডাবল বন্ড আছেই, তাই না? ট্রিপল বন্ড থাকলে তো সমস্যা নেই। মোট কথা, সিঙ্গেল বন্ডের উপর কোনো বন্ড থাকলে এটাই বুঝবো যে কি ঋণাত্মক মেসোমারিক ফল। অপশন দেখলে সাথে সাথে দাগাই ফেলবো, আর তো কোনো কিছু ভাবার দরকার নেই। এক্সাম্পল কি? এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন এখানে প্রতিস্থাপক হিসেবে যেটা যুক্ত আছে সায়ানাইড, এরকম। তার মানে এখানে ট্রিপল বন্ড আছে না? এখানে কি ট্রিপল বন্ড আছে না? তো ট্রিপল বন্ড মানে কি সিঙ্গেল বন্ডের উপরে তো কিছু একটা, তাই না? তো সিঙ্গেল বন্ডের উপরে থাকলে তার মানে কি ধরে নিব? এটা ঋণাত্মক মেসোমারিক ফল। বুঝতে পারছি? যেমন এখানে কার্বন, এখানে দুইটা হাতের সাথে অক্সিজেন যুক্ত, এখানে হাইড্রোজেন, হ্যাঁ সরি হাইড্রোজেন। তার মানে এখানে একটা হলো ডাবল বন্ড আছে না? ডাবল বন্ড আছে না? তার মানে এটা কি ঋণাত্মক মেসোমারিক ফল। বুঝতে পারছি? এর বেশি ডিটেলস পড়া লাগবে না। হুম। তাও আমি এটা একটু দেখাই দিই কেমনে এখানে পাইবনটা কেমনে, পাইবনটা ইলেকট্রন কেমনে স্থানান্তর হয়েছে। হ্যাঁ, দেখাই দিলে আরো মনে থাকবে। এটা বেনজিন, এটা কি কার্বন। হুম। কার্বন, এখানে ডবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন। এবার লেখা যায় কিনা দেখতো। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে অনেক বেশি, কারণ মির্জাফরের পর কে আসে? ঘষেটি বেগম। আর ঘষেটি বেগম কে? অক্সিজেন। হুম। তাহলে ইলেকট্রন গুলা অক্সিজেনের কাছে চলে যাবে না? কার্বন ইলেকট্রন গুলা। তার মানে এখানে কি পাই বন্ডে ইলেকট্রন ছিল না? পাই বন্ডে ইলেকট্রন তো অক্সিজেনের কাছে যাবে, তাই না? তার মানে এখানে কি পাই বন্ডে ইলেকট্রন অক্সিজেনের কাছে স্থানান্তর হয়েছে না? এটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। বুঝতে পারছি? তো এটা শর্টকাটে শিখতে গেলে কি পারবো? সিঙ্গেল বন্ডের উপরে কোনো বন্ড যদি থাকে প্রতিস্থাপকের মধ্যে যদি সিঙ্গেল বন্ডের উপর কোনো বন্ড থাকে, তাহলেই সেটা কি ঋণাত্মক মেসোমারিক ফল। ক্লিয়ার? তাহলে আমরা এটা নোট আকারে লিখে দিই। প্রতিস্থাপকে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, প্রতিস্থাপকে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তবে সেটা অবশ্যই ঋণাত্মক মেসোমারিক ফল। হ্যাঁ, তবে সেটি অবশ্যই ঋণাত্মক মেসোমারিক ফল। ঋণাত্মক মেসোমারিক ফল। ক্লিয়ার? তাহলে এটা গেল ওই বেনজিন প্রতিস্থাপক থাকলে কি কোন দুটো প্রভাব ঘটে, একটা হচ্ছে আবেশিক ফল, একটা হচ্ছে মেসোমারিক ফল। এগুলো হচ্ছে আমাদের আবেশিক ফল আর মেসোমারিক ফলের পড়ালেখা শেষ। হ্যাঁ, এগুলো নিয়ে কি আর গুতানো লাগবে? এগুলো নিয়ে কি আর গুতানো লাগবে? হ্যাঁ, এগুলো নিয়ে কি আর কোনো গুতানো লাগবে কিনা বল। এখন তাহলে আমরা নতুন টপিকে যাচ্ছি, ঠিক আছে? অর্থপ্যারা নির্দেশকমূলক। অর্থপ্যারা নির্দেশকমূলক। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশকমূলক এই জিনিসটা এমসিকিউ তে অনেক আসে। কোথায় আসে? এমসিকিউ তে। 1 নাম্বার, আমরা একটা বেঞ্জিন আঁকি। বেঞ্জিন আঁকলাম। আচ্ছা, বেঞ্জিনের মধ্যে এটাকে কি বলা হয়? প্যারা না? এটা কি অর্থ? এটা কি
ম্যাটার, তাই তো? এরপরে আমরা কি করি, প্যারার বিপরীতে প্যারা থাকে, ম্যাটার বিপরীতে ম্যাটার, আর এখানে অর্থ। এটা বুঝাতে পারছি? গত লেকচারে আমি একটা পড়ায় আসছিলাম, ভুলে গেছো আমি জানি। নাইট্রেশন বিক্রিয়া, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, হুম, মেকানিজম সব পড়াইছি। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, এখানে প্রভাবক হিসেবে কাকে ইউজ করা হয়, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এবার এটা আমরা কি দেখছি, এরপর এখানে কি হতো, বেনজিনে নাইট্রোমূলক যুক্ত হতো, তাই না? নাইট্রোমূলক মেকানিজম কিন্তু গত লেকচারে পড়ায় আসছে, তাই আমি আর দেখাচ্ছি না। হুম, নাইট্রোমূলক যুক্ত হয়, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে, কখনো কি প্রশ্ন আসে নাই নাইট্রোমূলকটা সবসময় এই জায়গায় কেন যুক্ত হয়, এদিকে না, এদিকে না, এদিকে, এদিকে কেন না, কেন না? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, এক্সাম্পলটা আর একটু ডিপ করি। ধর, এবার বেনজিনের মধ্যে আগে থেকে একটা প্রতিস্থাপক ছিল, আগে থেকে একটা কি ছিল, প্রতিস্থাপক ছিল, সেটা সিএসসি ধর্মে নিলাম। তা আমি একটু গেটটা খুলে আসি, কি আসছে দেখি। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, এখন এখন কি আছে, বেনজিনে আগে থেকে একটা প্রতিস্থাপক আছে, তাই না? আচ্ছা, এই বিক্রিয়াটা 2 মোল নিই, 2 মোল টলিন নিলাম, এটার সাথে আবার নাইট্রেশন বিক্রিয়া ঘটাচ্ছি, কি কি ঘটাচ্ছি, নাইট্রেশন বিক্রিয়া ঘটাচ্ছি, মানে নাইট্রোমূলক যুক্ত করতে যাচ্ছি, সালফিউরিক অ্যাসিডও আছে। হ্যাঁ, এখন আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। মোট কথা, যদি যদি বিক্রিয়ার মধ্যে এই দুইটা থাকে, কোন দুইটা থাকে, এই দুইটা থাকে, তার মানে আউটপুট হিসেবে কি বের হবে, যদি এই বিক্রিয়ার মধ্যে এই দুইটা জিনিস থাকে, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড আর বিক্রিয়ক হিসেবে নাইট্রিক অ্যাসিড, তখন আউটপুট হিসেবে কি বের হবে, অবশ্যই নাইট্রোমূলক। কি বের হবে, নাইট্রোমূলক, নাইট্রোমূলকটা বের হবে। এখন কথা হচ্ছে যে, এখানে যেহেতু 2 মোল নিয়েছি, বিক্রিয়ার সমাধান করার জন্য এটা 2 মোল নিতে হবে, এটা 2 মোল নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে, একটু আগে 1 নাম্বার কেসে কি হয়েছে, 1 নাম্বার কেসে বেনজিনের সাথে আগে থেকে কোনো প্রতিস্থাপক ছিল না, তাই নাইট্রোমূলক এসে উড়ে এসে জুড়ে বসছে, তাই না? কিন্তু এখন তো আগে থেকে প্রতিস্থাপক হিসেবে মিথাইল আছে, এখন নাইট্রোমূলকটা কোথায় বসবে? হ্যাঁ, যেহেতু 2 মোল নিছে, 2 মোল নিছি, তাহলে এখানে দুইটা তৈরি হবে, দুইটা তৈরি হবে না, দুইটা তৈরি হবে। 2 মোল নিছি এই কারণে, কারণ একটা কেস দিয়ে দুইটা বুঝাই দিচ্ছি আর কি। হ্যাঁ, একটা কেস দিয়ে দুইটা বুঝাই দিচ্ছি। এখানে সিএসটি আগে থেকে ছিল, তার মানে এখন নাইট্রোমূলক একটা যুক্ত হবে এখানে, কোথায়, অর্থতে। বুঝাতে পারছি? আরেকটা কোথায় যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে আবারও কোথায়, প্যারাতে। এবার হবে কোথায়, প্যারাতে। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, ম্যাটাতে যে যুক্ত হয়নি, ম্যাটাতে কি যুক্ত হয়েছে, ম্যাটা পজিশনে যুক্ত হয়নি, কেন হয়নি, কেন হয়নি, এটাই হচ্ছে যে, এটা আজকের লেকচারে মেইন টপিক পড়াবো, যেটা রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে আজকে ডিটেলসে পড়াবো। হ্যাঁ, তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে, যে সকল মূলক বেনজিন বলে উপস্থিত থাকার কারণে, যে সকল মূলক বেনজিন বলে উপস্থিত থাকার কারণে, বেনজিন বলয়ে উপস্থিত থাকার কারণে, যে সকল মূলক বেনজিন বলয়ে উপস্থিত থাকার কারণে কি হয়, আগত প্রতিস্থাপক, আগত প্রতিস্থাপক। হ্যাঁ, তার মানে কি, অলরেডি উপস্থিত আছে কোনটা, মিথাইলটা না, অলরেডি উপস্থিত আছে মিথাইলটা। হ্যাঁ, আগত কোনটা, নাইট্রোমূলকটা। বুঝতে পারছি, আগত আর অলরেডি উপস্থিত, এটার মধ্যে পার্থক্য করতে পারছি কিনা। আগত প্রতিস্থাপক, আগত প্রতিস্থাপক কি, দাঁড়া একটু, আগত প্রতিস্থাপক অর্থ অথবা প্যারা অবস্থানে বসে, অর্থ অথবা প্যারা অবস্থানে বসে, অর্থ অথবা প্যারা অবস্থানে বসে, সেই সকল মূলককে অর্থ প্যারা নির্দেশক মূলক বলে।
সেই সকল মূলককে অর্থ-প্যারা নির্দেশকমূলক বলে। তার মানে অর্থ-প্যারা নির্দেশকমূলক কাকে বলতেছি? নাইট্রোমূলকটাকে নাকি মিথাইলটাকে? মিথাইলটাকে যে সকল মূলক বেনজিন বলে উপস্থিত থাকার কারণে আগত প্রতিস্থাপক অর্থ আর প্যারা অবস্থানে বসে। তার মানে উপস্থিত আছে কোনটা আগে থেকে? মিথাইলটা। তার মানে মিথাইলটা হচ্ছে অর্থ-প্যারা নির্দেশকমূলক। বুঝাইতে পারছি? তার মানে অর্থ-প্যারা নির্দেশকমূলকটা বুঝছস কিনা বলতো? টপিকের নাম কি ছিল? অর্থ-প্যারা নির্দেশকমূলক। এখন এখান থেকে এমসিকিউ কি আসবে? তুই কেমনে বুঝবি কোনটা অর্থ-প্যারা নির্দেশকমূলক কোনটা না? মিথাইল যে অর্থ-প্যারা নির্দেশকমূলক এটা কেমনে বুঝছি? কেন বুঝছি? কারণ মিথাইল যদি উপস্থিত থাকে বেনজিনের মধ্যে, তখন অন্য কোনো প্রতিস্থাপকের সাথে যদি যুক্ত হইতে চায়, সে অবশ্যই অর্থ পজিশনে বসতে হবে নতুবা প্যারা পজিশনে বসতে হবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে মিথাইল কেন অর্থ-প্যারা নির্দেশক? এটার রিজন কি? তাহলে এটার একটা শর্টকাট আছে। এই শর্টকাট গুলো শুধু আমি শিখাচ্ছি যে তোকে, এগুলো কেউ শিখাবে না, বইতে নাই এগুলা। কত শর্টকাট যে শিখাই দিচ্ছি। এক্সাম্পল, যে সকল মূলকে শুধু সিঙ্গেল বন্ড থাকে তারাই অর্থ-প্যারা নির্দেশক। যে সকল মূলকে শুধু সিঙ্গেল বন্ড থাকে, যে সকল মূলকে শুধু সিঙ্গেল বন্ড থাকে তারা অর্থ-প্যারা নির্দেশক। তারা অর্থ-প্যারা নির্দেশক। তারা অর্থ-প্যারা নির্দেশক। এখন কথা হচ্ছে এটা দ্বারা কি বুঝলি? মাথার উপর ঠিক আছে নাকি? দেখি একটা অর্থ-প্যারা নির্দেশক, একটা অর্থ-প্যারা নির্দেশকের নাম বলতো। CH3। তো CH3 তে দেখতো এখানে কোনো ডাবল বন্ড আছে? আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, এটা এরকম দেখাবে না? এখানে কোনো ডাবল বন্ড আছে? তাহলে এরকম কয়েকটা এক্সাম্পল নিই। যেমন OH, এখানে কোনো ডাবল বন্ড আছে? একটা হাত তো ফাঁকা, আরেকটা হাতে হাইড্রোজেন যেতেছে। কথা সত্য কিনা? তারপর হচ্ছে ধর OR। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা শর্টকাট টেকনিক শিখাই। শর্টকাট টেকনিকে একটা জিনিস খেয়াল করতো, CH3 এটা কি একটা অ্যালকাইল মূলক না? তাহলে কি আমরা বলতে পারি না দুনিয়ার সব অ্যালকাইল মূলকই কি অর্থ-প্যারা নির্দেশক? সেটা ইথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে। তুই কোথাও ডাবল বন্ড পাবি? পাবি না। তার মানে সব অ্যালকাইল মূলক কি অর্থ-প্যারা নির্দেশক। তারপর হচ্ছে দুনিয়ার যতই আছে, ফ্লোরিন ক্লোরিন আছে, এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লিয়ার? তারপর আরো আছে, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, এগুলো এমসিকিউতে আসবে কিন্তু। দেখার সাথে সাথে বুঝে যাবে এটা অর্থ-প্যারা নির্দেশক নাকি অন্য নির্দেশক, মেটা নির্দেশক। হ্যাঁ, তারপর হচ্ছে OR। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে NH2। হ্যাঁ, NH2। তারপর হচ্ছে NHR। তারপর হচ্ছে NR2। এগুলো সবগুলো কি অর্থ-প্যারা নির্দেশক, কারণ এখানে কোথাও ডাবল বন্ড নাই। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, নাইট্রোজেন একটা এক্সাম্পল দেখালে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রোজেন কয় হাত? 3 হাত না? একটা হাত ফাঁকা, আর দুইটা হাইড্রোজেন গ্যাস হচ্ছে, শেষ। এখানে কোনো ডাবল বন্ড আছে? না। বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে অর্থ-প্যারা নির্দেশক। এবার হচ্ছে মেটা নির্দেশক। মেটা নির্দেশক কাকে বলবো? NR2। এবার হচ্ছে কি পড়বো? মেটা নির্দেশক। কি পড়বো? তাহলে মেটা নির্দেশক কারা হবে? না, এখন এটা তো বুঝছি মেটা নির্দেশক কাকে বলে। যে সকল মূলক বেনজিন উপস্থিত থাকার কারণে আগত প্রতিস্থাপকটা সবসময় মেটা পজিশনে বসবে, তাই না?
যে সকল মূলক বেঞ্জিন বলে উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপক মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয়। যে সকল প্রতিস্থাপক বেঞ্জিন বলে যুক্ত থাকলে বেঞ্জিন বলয়ে যুক্ত থাকলে আগত প্রতিস্থাপক মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয়। স্থাপক মেটা অবস্থানে গিয়ে যুক্ত হয় তাদেরকে মেটা নির্দেশক বলে। একটা বিক্রিয়া দেখাই। তুই রাজি থাকলে একটা বিক্রিয়া দেখাবো, বল। এখানে ধর একটা বেঞ্জিন আছে, এখানে হচ্ছে কি আছে, একটা নাইট্রো মূলক আছে। এই নাইট্রো মূলকটা হচ্ছে মেটা নির্দেশক। এই নাইট্রো মূলকটা কি মেটা নির্দেশক। কারণ কেন, এটার সাথে এবার যখন আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়াবো, HNO3 বিক্রিয়া দেওয়াবো কার উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে আউটপুট হিসেবে অবশ্যই নাইট্রো মূলক একটা পাবো, তাই না? তো আগত নাইট্রোটা কোথায় গিয়ে যুক্ত হবে দেখি বলতো। আগে থেকে তো একটা নাইট্রোমূলক ছিলই, এই যে এটা আগেরটা, আর ও একটা মেটা নির্দেশক হওয়ার কারণে ও একটা কি মেটা নির্দেশক হওয়ার কারণে আগত নাইট্রোমূলক যেটা হবে সেটা মেটা পজিশনে যুক্ত হবে, তাই না? তাহলে মেটা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, এই জিনিসগুলো বুঝাইতে পারছি কিনা একটু বলতো। তার মানে কি, এখন মেটা নির্দেশক কারা দেখি বলতো। শর্টকাট টেকনিক কি, যাদের একটিও ডবল বা ট্রিপল বন্ড থাকবে তারা মেটা নির্দেশক। যাদের একটিও ডাবল বন্ড বা কি ট্রিপল বন্ড থাকবে তারা মেটা নির্দেশক। একটু ক্লিয়ার নাকি? সত্যি করে বল, তাহলে কয়েকটা এক্সাম্পল দিই নাকি। যেমন NO2 একটু আগে দেখছি, হ্যাঁ, এটা কেন কেন মেটা নির্দেশক, কারণ হচ্ছে যে এখানে নাইট্রোজেন একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড দিয়ে রাখে, আরেকটা হাত তার ফাঁকা থাকে যেটা দিয়ে বেঞ্জিনের সাথে যুক্ত হবে, আরেকটা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করে। বুঝতে পারছি, 3 হাত, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে কিন্তু হাত দিতে হয় না। হ্যাঁ, এটাই হলো একটা। তারপর হচ্ছে যে SO3H, এখানে কি গেল, এখানে হচ্ছে যে এটার গঠনটা হচ্ছে যে অনেকটা এরকম, S, এখানে অক্সিজেন, এটার সাথে আবার হাইড্রোজেন যুক্ত। এই যে একটা হলো ডাবল বন্ড আছে, দেখছস, একটা হলো কি আছে, ডাবল বন্ড আছে, তা আরেকটা অক্সিজেনের সাথে কি করে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠন করে। বুঝতে পারছি? এরপর এগুলো সহজ, এরপর এগুলো সহজ, এটা তো পারবি না, ট্রিপল বন্ড আছে শেষ। হ্যাঁ, তারপর এটা তো আরো সহজ, C+H, এর গঠন জানাস না, এগুলো তো সহজ, গাঠনিক স্ট্রাকচারটা C+H CN। হ্যাঁ, প্রথম দুইটা একটু কঠিন আর কি, কারণ প্রথম দুইটাতে সন্নিবেশ বন্ধন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইডের গঠন এরকম না, ইয়া CH, এখানে ডবল বন্ডও না, একটা হলো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এটা কি হয়ে যাবে, মেটা নির্দেশক হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি আছে, কিটোন আছে না, C+O, পারবি কি না? আরেকটা হচ্ছে যে CONH2। হ্যাঁ, এখানে বন্ধনটা কেমন হয়, এখানে বন্ধনটা হচ্ছে যে কার্বন, ডবল বন্ড O, তারপর হচ্ছে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। বুঝতে পারছি?
এখানে একটা হলে ডাবল বন্ড আছে, তাহলে এগুলো সবগুলো মেটা নির্দেশক। ক্লিয়ার কিনা? অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক এগুলো ক্লিয়ার। তারপর হচ্ছে আবেশীয় ফলগুলো ক্লিয়ার নাকি? আবেশীয় ফলের ক্ষেত্রে দেখছিলে প্লাস আই মাইনাস আই। হ্যাঁ, ওরা কি করতো ইলেকট্রন দান করতো যে না বেঞ্জিন বলয়ের মধ্যে। ঠিক সেম ভাবে প্লাস এম, এই যে কই মেসোমারিক প্লাস এম, ধনাত্মক মেসোমারিক। ধনাত্মক মেসোমারিকের কথাটাও দেখ, ধনাত্মক মেসোমারিকও কি করছে, মুক্ত ইলেকট্রন দিছে না বেঞ্জিন বলয়ের মধ্যে। এদেরকে মনে রাখ কেমন, এদেরকে মনে রাখ। মোট কথা মনে রাখ যে প্লাস আই মাইনাস আই প্লাস এম মাইনাস এম এগুলো বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব দিচ্ছে নাকি? না, বলছি, ভুল বলছি। প্লাস আই দিচ্ছে, যে মাইনাস আই তো নিয়ে ফেলতেছে। এগুলা ভুল করা যাবে না, বুঝছস? আমি ইচ্ছা করে ভুল বলছি। এখন কথা হচ্ছে যে এখন আমরা অনেক বড় একটা টপিক পড়ে ফেলবো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে পারছি? পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। প্রথম আমাদেরকে পড়তে হবে রেজোনেন্স। কি পড়তে হবে? রেজোনেন্স। রেজোনেন্স নিয়ে কিন্তু হালকা ধারণা আমি অলরেডি দিয়ে দিছি ট্রেলার। এখন হচ্ছে কি মুভি। আচ্ছা, রেজোনেন্স আমরা কি দেখছিলাম, ট্রেলারটা আবার একটু রিপিট করি। এখানে একটা বেঞ্জিন ছিল, বেঞ্জিনের সাথে কি একটা অ্যালকাইল ছিল, তাই না? অ্যালকাইল নাকি? কথা বল, কথা কই, আওয়াজ কই? আচ্ছা, এখন অ্যালকাইল সবসময় কি করে, ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করার কারণে দেখা যায় কি, ইলেকট্রন দান করার কারণে এখানে একটা বিকর্ষণ সৃষ্টি হতো, তাই না? কারণ এই পাই বন্ডের মধ্যে তো ইলেকট্রন আছে, ইলেকট্রনকে কি করতো, বিকর্ষণ করতো না? আর রেজোনেন্স ঘটার কারণে কি হয়ে যেত, এই বন্ডটা বিকর্ষণ হওয়ার কারণে এখানে চলে আসতো, আর এখানে চলে আসার কারণে এটা আর এটার মধ্যে আবার বিকর্ষণ নিত, এটা আবার এখানে চলে আসতো, এটা এখানে চলে আসার কারণে এটা আর এটার মধ্যে আবার বিকর্ষণ নিত, এটা এখানে চলে আসতো, তাই না? তাহলে জিনিসটা এরকম দেখাইতো না? এই বন্ডটা এখন এখানে নেমে আসছে, এটা আবার এখানে চলে আসছে, এটা আবার এখানে চলে আসছে। ওকে, এটাই তো রেজোনেন্স, এটাই কি রেজোনেন্স। অনেক ইজি লাগছে না রেজোনেন্স? এখন না বুঝবি কেমনে ঘটছে এটা, কেন বিকর্ষণটা কিভাবে হয়েছে। হ্যাঁ, তার মানে আমরা এখানে এর সংজ্ঞাটা লিখে দিই, যেহেতু রেজোনেন্স করতেছি সবগুলো এক জায়গায় নোট থাকলে ভালো লাগে নাকি? রেজোনেন্সের সংজ্ঞাটা লিখে দিই। পাই বন্ধনের অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলা হয়? হুম, পাই বন্ধনের, কারণ এখানে তো পাই বন্ধনই শিফট হয়েছে, তাই না? অবস্থানের পরিবর্তন হওয়াকে রেজোনেন্স বলে, বুঝতে পারছি? রেজোনেন্স ঘটার ফলে বেঞ্জিনে কোনো কোনো অবস্থানে আংশিক ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এইবার হচ্ছে খেলা শুরু। হ্যাঁ, রেজোনেন্স ঘটার কারণে ঘটার কারণে কি হয়, ঘটার কারণে কোনো কোনো অবস্থানে কোনো কোনো অবস্থানে কোনো কোনো অবস্থানে আংশিক ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। আংশিক ঋণাত্মক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। কোথায় কোথায় হয় আপাতত একটু মুখস্থ কর, আপাতত বুঝাই দিচ্ছি পরে। এখানে একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, এখানে একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, এখানে একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে, আর এখানে একটা ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে। বুঝতে পারছি? এটাই কত কিসের কারণে ঘটে?
রেজোনেন্স ঘটার কারণে। হ্যাঁ, এখন আমার আরেকটা প্রশ্ন আসে, রেজোনেন্স কেন ঘটে? এটা শর্টকাট প্রশ্ন, রেজোনেন্স কেন ঘটে? এটা যদি কেউ প্রশ্ন করে শর্টকাট একটা অ্যান্সার দিবি, স্টেবল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কারণ আমি বলছি না একবার যখন ঘুরে যাই তখন স্টেবল হয়ে যায়, এগুলো বুঝে যাচ্ছি না? স্টেবল হওয়ার জন্য, কারণ ইলেকট্রন তো দিয়ে ফেলছে, তাই না? স্টেবল হওয়ার জন্য। আচ্ছা, এবার হচ্ছে কারা দায়ী রেজোনেন্সের জন্য? কি কারা দায়ী? কারা দায়ী? ওই যে মনে আছে প্লাস আই প্লাস এম, ওরা না ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয় বেনজিন বলয়ের মধ্যে, ওরাই তো ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেওয়ার কারণে এবার বিকর্ষণটা শুরু হয়। তাহলে কি হবে? প্লাস আই প্লাস এম। আমি জানতাম, আমি যদি এটা পরে আসতাম তোকে জিজ্ঞেস করতাম প্লাস আই কি, তুই ভুলে যেতি, সেটা এটা শুরু করার আগে প্লাস এটা আবার বুঝিয়ে দিছি। হুম, প্লাস আই আর প্লাস এম, একটু ক্লিয়ার কিনা আমাকে বল। শিওর? আচ্ছা, এখান থেকে প্লাস আইটা হচ্ছে বেশি দেয়, প্লাস আইটা কি বেশি তাই। এখন হচ্ছে যে তোমার সৃজনশীল একটা আমি 10 নম্বর উঠে দিচ্ছি। হুম, প্রশ্ন অনেকভাবে আসতে পারে, প্রশ্নটা অনেকভাবে আসবে। হ্যাঁ, সবগুলোর আনসার সেমই আসবে, সবগুলো আনসার সেম। তোকে জাস্ট ঘুরে দেওয়ার জন্য, মাথা ঘুরে দেওয়ার জন্য প্রশ্নটা অনেকভাবে করবে যে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন করতে পারে, অর্থ-প্যারা নির্দেশক ও মেটা নির্দেশক, অর্থ-প্যারা নির্দেশক ও মেটা নির্দেশক মূলকের বেনজিন বলয়ে অনুরণন প্রভাব। অনুরণন মানে হচ্ছে রেজোনেন্স। হ্যাঁ, তাহলে আজকে টপিক এটা বড় হবে, আমি এখানে দিই অর্থ-প্যারা নির্দেশক। অর্থ-প্যারা নির্দেশক ও মেটা নির্দেশক, ও মেটা নির্দেশক কি করে? মেটা নির্দেশক মূলকের বেনজিন বলয়ে অনুরণন প্রভাব, এর বেনজিন বলয়ে অনুরণন প্রভাব। ওকে, অনুরণন প্রভাব। আচ্ছা, এখানে অনুরণন দ্বারা কি বুঝি? অনুরণন দ্বারা কি বুঝি? রেজোনেন্স। ওকে, এখন প্রশ্নটা কিভাবে আসবে বলি, প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্নটা আসবে টলুইন অণুতে বেনজিন বলয়ে সিএসটি মূলকের প্রভাব। হুম, টলুইন অণুতে, টলুইন অণুতে বেনজিন বলয়ে সিএসটি মূলকের প্রভাব। বলয়ে সিএসটি মূলকের কি প্রভাব? আমি একটা দেখাই দিব, বাকিগুলো তুই করিস, নাহলে প্র্যাকটিস হবে না। এটা প্র্যাকটিস করতে হবে, এটা পরীক্ষায় আসবে মাস্ট। এরকম টাইপ প্রশ্ন করলে, হ্যাঁ, শুরুতে চোখ বন্ধ করে 6টা বেঞ্জিন আঁকবো। কয়টা? 6টা বেঞ্জিন আঁকবো। চোখ বন্ধ করে 6টা বেঞ্জিন পাশাপাশি এঁকে ফেলবো। হ্যাঁ, কারণ আমার টলির অণুতে বেঞ্জিন বলে সিএসটি মূলকের প্রভাব মানে রেজোনেন্স দেখাইতে বলছে। সিএসটি মূলক মানে কি? এই যে এটা টলিন না, এটা টলিন না, তো টলিন সিএসটি আছে না, সিএসটি যে এই যে ইলেকট্রনটা দান করছে, দান করার কারণে এটা ঘুরে গেছে না, বল এটা, এটাই তো হচ্ছে কি রেজোনেন্স, তাই না? তো প্রশ্নটা তোকে ডাইরেক্ট সরাসরি বলবে না রেজোনেন্স দেখাও, তো বুঝে নিতে হবে এটা রেজোনেন্স দেখাইতে বলছে, কারণ টলিন অণুতে বেঞ্জিন বলে সিএসটি মূলকের প্রভাব মানে কি রেজোনেন্স ঘটাচ্ছে, এটাই এটাই দেখাইতে বলছে, তাই না? এখন কথা হচ্ছে যে ইয়াতে আমি কি একটা বলতে লাগছিলাম,
না, সিএসসি মূলকের প্রভাব, এই যে এটা কি বলতে লাগছিলাম আমি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোকে একটা জিনিস পড়ায় নাই, ভুলে মিস করে গেছি, একটু পড়ায় দিয়ে আসি। তো কোন জায়গায় পাবো? আরে, আচ্ছা, এখানে একটা পেজ দিয়ে অ্যাড করতেছি আমি। হুম। বেনজিন বলে কি নর্মালি আমরা কিভাবে লিখি? হ্যাঁ, ঘুরে গেলে বেনজিন হচ্ছে নর্মাল এভাবে থাকে না? দেখতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর রেজোনেন্স ঘটার ফলে কি হয়? রেজোনেন্স ঘটার ফলে কি হয়? রেজোনেন্স ঘটার ফলে বলয়টা ঘুরে যায় না? উপরের বলয়টা নিচে নামে, এখানে যে বলয়টা ছিল এটা এখানে চলে যায়, এখানে যে বলয়টা ছিল এটা এখানে চলে যায় নাকি? এটাকে আবার সংক্ষেপে প্রকাশ করা যায়। সংক্ষেপে প্রকাশ করা যায় বলতে, বেনজিন যদি বলে দিয়ে প্রকাশ করতে চাই, বলে মানে গোলাকার দিয়ে, হ্যাঁ, এভাবে এভাবে থাকলে কিভাবে প্রকাশ করবি? সংক্ষেপে প্রকাশ করার নিয়ম হচ্ছে রেজোনেন্স ঘটছে, রেজোনেন্স ঘটার ফলে জাস্ট এভাবে দেখাই দিলে হবে, এভাবে দেখাই দিলে হবে। এটা ডট ডট করে দিবি, ডট ডট। বুঝতে পারছি? মানে দুইভাবে প্রকাশ করা যায় রেজোনেন্স যে করছে। ক্লিয়ার কিনা? এখন হচ্ছে খেলা শুরু। কি বলছিলাম? টলের অণুতে বেনজিন বলয় সিএসটি মূলকের প্রভাব মানে রেজোনেন্স দেখাইতে বলছে। রেজোনেন্সটা কিভাবে করছে? আমরা কি বলছিলাম? কি বলছিলাম? শুরুতে কি করতে হবে আমাদেরকে? ৬টা বেনজিন পাশাপাশি এঁকে ফেলবো। হুম। তো খাতায় জায়গা জায়গা থাকে মতন করিস। এক এক পেজের মতো আটায় ফেলার চেষ্টা করিস। তাহলে বুঝতে সুবিধা হবে তোর নিজের জন্য আর কি। হুম। আমি দেখাচ্ছি। দেখ, ফির আবার কি আসছিস? তার একটু খুলে দিয়ে আসি। হ্যাঁ, তাহলে কি করবো? ৬টা বেঞ্জিন এঁকে ফেলবো, তাই না? তাহলে আমরা কি করব? আমাদের কিছু করার দরকার নাই। আমরা এটা কপি, আমি তো কপি করতে পারবো। কপি পেস্ট। কয়টা এলো? ২টা, তাই তো? তারপর কপি পেস্ট। কয়টা হইলো? ৩টা। কপি পেস্ট। ৪টা। কপি পেস্ট। ৫টা। কপি পেস্ট। ৬টা হইছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? রেজোনেন্স দেখানোর জন্য ৬টা বেঞ্জিন এঁকে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদেরকে সিএসটি মূলকের প্রভাব দেখাইতে বলছে। তার প্রভাব দেখাইতে বলছে, তার একটু দ্বারা। হ্যালো? হ্যাঁ, তাহলে টলোইনে কি থাকে? সিএস3 থাকে না? তো সিএস3টাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখতো। কি করতেছে না করতেছে আমারে জিজ্ঞাসা করিস না, কেমনে করছে না করছে। হ্যাঁ, করছে এটা। হাইড্রোজেন হাইড্রোজেন যা করছে এটা জাস্ট মুখস্থ করে বুঝে মুখস্থ করবি আর কি। হ্যাঁ, এটা টলোইনকে এভাবে লিখতে পারি কিনা, সিএস3 কে এভাবে লিখতে পারি কিনা। হুম। এখন অ্যালকাইল, সিএস3 মানে কি? একটা অ্যালকাইল মূলক না? অ্যালকাইল মূলকের কাজই হচ্ছে ইলেকট্রন দান করা, তাই না? তো অ্যালকাইল মূলকের কাজই হচ্ছে ইলেকট্রন দান করা। ও এখন ইলেকট্রন দিবে কোত্থেকে? কার্বনে কি মুক্ত জোড় ইলেকট্রন আছে? নাই, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখতো, এই যে মুক্ত ইলেকট্রন, ও যেহেতু চাবার মতো কিছু নেই, কিন্তু ওর নাম যেহেতু অ্যালকাইল হয়ে গেছে, ওর তো ইলেকট্রন দান করাই ওর কাজ, তাই না? ওর কাজ, ওর ডিউটি তো ওর পালন করতে হবে। ও কি করবে? এই যে এই বন্ধনটা আছে না, এই বন্ধনটা, এই বন্ধনটা এখানে পাঠাই দিবে। কোথায় পাঠাই দিবে? এখানে পাঠাই দিবে। এখানে পাঠিয়ে দেওয়ার কারণে এই বন্ধন আর এই বন্ধনের মধ্যে একটা কি বিকর্ষণ কাজ করবে না? কারণ বন্ধন গেছে মানে কি? ইলেকট্রনও গেছে। হ্যাঁ, এই বন্ধনেও ইলেকট্রন আছে, এই বন্ধনেরও ইলেকট্রন আছে, তাই না? নতুন যে বন্ধনটা আসছে, বন্ধনের মধ্যে তো ইলেকট্রনই থাকে। তখন এই বন্ধনটা লাফ মেরে কোণে এদিকে চলে আসে, এদিকে। আমি দেখাচ্ছি কিভাবে আসতেছে। হ্যাঁ, এদিকে চলে আসে। এটা হচ্ছে ১ নাম্বার ঘটনা ঘটছে। তাহলে ১ নাম্বার ঘটনাটা এবার ২ নাম্বার চিত্রের মধ্যে লিখবো। ১ নাম্বার ঘটনায় কি কি করছে? আমি যেভাবে আঁকছি এভাবে আঁকতে হবে, নাহলে কেটে দিবে। হ্যাঁ, তাহলে ১ নাম্বার ঘটনাতে কি করছে দেখ তো একটু ভালো করে দেখ। এই বন্ধনের মধ্যে ইলেকট্রন ছিল, এই বন্ধনটা এখন আলগাভাবে আছে না এখানে?
নাকি? আমি দেখাচ্ছি, এই যে এইভাবে 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 দেখাইতে হবে, মানে বন্ধন আর একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে, বুঝতে পারছি? আর তার মানে এখানের বন্ধন যেটা ছিল এটা মুছে যাবে, মুছে মুছে ফেলতে হবে না? মুছে ফেললাম, কারণ এই বন্ধনটা তো এখানে আলগাভাবে চলে আসে ওই যে ওইটার বিকর্ষণের কারণে, তাই না? এখানে তোর একটা কনফিউজ হইতে পারে, এটা জাস্ট মুখস্থ করবি। হাইড্রোজেন থেকে যেহেতু একটা বন্ধন চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেনকে ছেড়ে দেওয়ার কথা না তার? কারণ এই বন্ধনটাই তো এখানে 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 চলে আসছে, এই বন্ধনটাই তো এখানে চলে আসছে, তাহলে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কথা না? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছস? এই বন্ধনটাই তো এখানে চলে আসছে, তাই না? তাহলে এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিছে না? কিন্তু এখানে তোর একটু মুখস্থ করতে হবে, এটা বুঝার দরকার নেই। হাইড্রোজেন তিনোটা এখনো থাকে, আর এখানে ডাবল বন্ড হয়ে যায়। হ্যাঁ, ডাবল বন্ড হয়ে যায়, তার মানে কি এখন হাইড্রোজেন কার্বনে 5টা হাত হয়ে যাচ্ছে না? নাকি? নাকি? 5টা হাত হয়ে গেছে না? কারণ এখানে 2টা, এখানে 3টা হাইড্রোজেন, তার মানে 5টা হাত না? তাহলে এটা কি হয়? হয় না, কিন্তু এটা মুখস্থ করতে হবে, তোর কিছু করার নেই। হ্যাঁ, এখানে মনে মনে ধরে রাখ যে এখানে যে হাইড্রোজেন থেকে একটা বন্ড চলে গেছে, এই হাইড্রোজেনটা বন্ড নেই ঠিক আছে, কিন্তু এখনো কার্বনের আশেপাশে থাকে, ঠিক আছে? কার্বনের আশেপাশে এখনো থাকে। কেন থাকে একটু পর বুঝবি, একটু পর বুঝবি। হাইড্রোজেনটা কার্বনের আশেপাশে থাকে। আর এখানে আর এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে না এই জায়গায়? কারণ এখন সব ইলেকট্রন এদিকে, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে। আচ্ছা, এখন এই বন্ধনটা দেখে যে এই জায়গাটা খালি আছে, তাই না? এই জায়গাটা খালি আছে, এই বন্ধনটা এখানে এসে বসে যায়। আর এই বন্ধনটা যখন এখানে এসে বসে যায়, তখন এই বন্ধন ইলেকট্রন গুলা বিকর্ষণ অনুভব করে এখানে চলে আসে, বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা দেখ, তাহলে চিত্রটা এখন এরকম হবে না? আমি একটা ভুল করছি, বেঞ্জিনের মতে এই জিনিসগুলা প্রথমে এঁকে ফেলিস না, তাহলে আবার মুছামুছি করতে হবে, বুঝিস নাই? এটা তো এটার মতন আছে, এটা তো এটার মতন আছে। আর আনচেঞ্জ কোনটা? আনচেঞ্জ হচ্ছে এটা, এই বনটা, তাই না? এটা কোনো চেঞ্জ হবে না, এটার কাজ এখন আসে নাই, আসছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছস? এখন দেখ, এই বনটা এখানে চলে আসছে না? তাহলে এটা এখন এভাবে দেখাতে পারি? দেখাতে পারি? আমার আগের চিত্রে আমি এটাও দেখাই দিছি, এই বনটা এখানে আসবে, তাই না? এই বনটা এখানে আসবে, তার মানে এখন সেম জিনিসটাই করবে, এই যে এভাবে থাকবে আর কি। শুরুতে এই বন্ডটা সাপ্লাই করে দিস না, মানে ইয়াতে চেঞ্জ করে দিস না। শুরুতে দেখাবে যে বন্ডটা আগে বাইরে হয়ে আসছে, কোনায় কোনায় বাইরে হয়ে আসছে। হ্যাঁ, কোনায় কোনায় বাইরে হয়ে আসছে। এই বের হয়ে যাওয়ার পর এইবার কি করছে, এখানে কি করবে? তুই বল, তুই বল এখানে কি করবে? এই বন্ডটা দেখবে যে এই জায়গায় খালি জায়গা আছে, এই খালি জায়গা আছে, আর খালি জায়গা থাকার কারণে এটা এটা এবার কোনায় উঠে যাবে, কোনায় উঠে যাবে, তাই না? প্রথমে খালি জায়গায় উঠবে নাকি? তাহলে এটা তো এটার মতনই আছে এখনো, এটার কখনো এখনো ইয়ে হয়নি। হ্যাঁ, তাহলে এখানে ভিতরে কি করতেছে? ভিতরে করতেছে যে আনচেঞ্জ কোনটা? আনচেঞ্জ হচ্ছে এটা, এটা তো আর চেঞ্জ হবে না, এটা তো এখানে চলে আসছে, তাই না? আর এটা চলে আসবে এখানে, আর এখানে এরা উঠে যাবে নাকি? সেম ঘটনা ঘটতেছে না? তার মানে প্রতিটা চিত্রে দুইটা দুইটা ইয়া দিচ্ছি আর কি, টিক চিহ্ন দিচ্ছি। প্রতিটা চিত্রে কয়টা করে টিক চিহ্ন দিচ্ছি? দুইটা দুইটা। একটা টিক চিহ্ন হচ্ছে যে আগের বনটা কোথায় আসতেছে, আর আরেকটা টিক চিহ্ন দিচ্ছি পরের বনটা প্রথমে যে খালি জায়গায় যাচ্ছে, কোন খালি জায়গায় যাচ্ছে সেটা। এবার কি ঘটবে তুই বল? এবার শুধু একটাই ঘটবে, একটাই খালি জায়গা আছে, তাই না? খালি জায়গা আছে একটা, তাহলে খালি জায়গা থাকার কারণে এখন দেখতো চিত্রটা এরকম দেখাবে কিনা। এটা যখন এখানে উঠে যাবে, আর এগুলো তো আগে থেকে উঠে আসছে,
এটা যখন এবার এখানে উঠছে, এটা যখন এবার এখানে উঠছে, এখানে যে ডাবল বন্ড আছে এটাকে বিকর্ষণ করবে না? এই যে এই জায়গায় যেহেতু উঠে গেছে, এটা আর এটার মধ্যে একটা বিকর্ষণ হবে না? ফলে সিএসটিটা আবার আগের মতন হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, কারণ যে আরেকটা বন্ডে এটাকে ধরছিল, ইলেকট্রন গুলাকে দিছিল, ইলেকট্রন গুলো আবার ওই হাইড্রোজেনকে দিয়ে দিবে, বিকর্ষণের কারণে উঠে যাবে। এতটুকু ক্লিয়ার? এবার বুঝছো ওই হাইড্রোজেনটা কেন কার্বনের গায়ে গায়ে থাকে? কারণ সে জানে যে ঘুরে ফিরে ওর কাছে আবার ইলেকট্রনটা ঘুরে চলে আসবে। বুঝতে পারছি নাকি বুঝোস নাই? এবার দেখ, এটা যখন এখানে উঠছে, এটাকে এটার আর এটার মধ্যে বিকর্ষণ হবে না? তো এটা আবার এখানে চলে আসবে না? এখানে চলে আসবে না? এখানে চলে আসার কারণে এখানে যে দুইটা বন্ড হয়েছিল এদের মধ্যে আবার বিকর্ষণ হবে না? কারণ আমরা সবসময় দেখছি পাশাপাশি দুইটা বন্ডের মধ্যে বিকর্ষণ হচ্ছে। তো এটার এতক্ষণ যদি এটার মধ্যে বিকর্ষণ হতে পারে, তাহলে এটার মধ্যে বিকর্ষণ হবে না কেন? এই যে এখানে এখানে যেটা আছে, এখানে যেটা উঠছে, এই নতুনটার সাথে এটার আবার বিকর্ষণ হবে না কেন? হবে না? তো এটা বিকর্ষণ হওয়ার কারণে, ওই বিকর্ষণ হয়ে যাওয়ার কারণে একটা হাত উঠে আবার হাইড্রোজেনকে ধরে ফেলবে। ওই যে ওই তো চাচ্ছিল হাইড্রোজেনকে, মনে আছে? হাইড্রোজেনকে ছেড়ে এখানে ডবল বন্ড করে ফেলছিল, এখন সে আবার সেই হাইড্রোজেনকে ধরে ফেলবে বিকর্ষণ হওয়ার কারণে। বুঝতে পারছি? তা আলটিমেটলি কি হলো, সিএস থ্রির মতনই রয়ে গেল, আর মাঝখানে বলয়টা ঘুরে গেছে, পাই বন্ডটা ঘুরে গেছে, শিফট হয়ে গেছে। জিনিসটা ক্লিয়ার কিনা? এখন তার মানে এটাকে এখানে আবার তিনটা চিহ্ন, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হয়। এখানে কি চিহ্ন দিতে হয়? ইকুইভ্যালেন্ট চিহ্ন। এই জায়গায় ইকুইভ্যালেন্ট চিহ্ন। ইকুইভ্যালেন্ট চিহ্ন মানে কি? জিনিসটা সেম বলতে গেলে, সেম কিন্তু সেম না, মনে আছে? ওই যে রিক্সাওয়ালাকে 20 টাকা দেওয়া যে কথা, আবার রিক্সাওয়ালাকে 2টা চিপস কিনে দেওয়া সেম কথা, কিন্তু সেম কিন্তু সেম না। এখন একটা জিনিস খেয়াল করতো, আসলে ঘটনা ঘটনা এখানে শেষ, তুই তোর বুঝে শেষ, এটাই ঘটনা ঘটছে। এখন এই চিত্রটার মাধ্যমে আমি দেখাবো এইখানে পাঁচটা পাঁচটা চিত্রে আসলে কি কি করছে একসাথে দেখাই দিব, পাঁচটা চিত্রে একসাথে একসাথে দেখাই দিব কি কি করছে। ওকে, এটা কিভাবে দেখাবো দেখতো? তারা এটা একটু, এখন তো শিফট হয়ে গেছে না, বনগুলো শিফট হয়ে গেছে না, এখন তার এখানে একটা বন, এখানে একটা বন, এখানে একটা বন, তাই তো? এখন তুই বল, পাঁচটা চিত্রকে একসাথে দেখাইতে গেলে কি করতে হবে? একসাথে দেখাইতে গেলে দেখাইতে হবে, প্রথমে দেখাইতে হবে যে বনগুলো শিফট হয়ে গেছে, যেটা আমি দেখাই দিছি, তাই না? বনগুলো শিফট হয়ে গেছে, এটা আমি দেখাই দিছি না? সেকেন্ডে দেখাইতে হবে এখানে কোনো না কোনো কোনো না কোনো সময় এখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছিল, তাই না? এটা দেখাই দিলাম। কোনো না কোনো সময় দেখতো এই প্রান্তে একটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছিল, এই প্রান্তে, এই যে এই প্রান্তে, তাহলে কোনো না কোনো সময় এই প্রান্তে একটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছিল, স্লাইসলি নেগেটিভ। আবার দেখ এই প্রান্ত একটা কোনো না কোনো সময় নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছিল, আবার এই প্রান্ত কোনো না কোনো সময় নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে এক চিত্রে দেখাই দিছি, বুঝতে পারছি আমি? এটা হচ্ছে যে রেজোনেন্স, এটা এভাবে দেখাইতে হবে একে একে। হ্যাঁ, আর হচ্ছে যে দেখ, আমি একটা কথা লিখছিলাম, রেজোনেন্স ঘটার কারণে কোনো কোনো অবস্থানে, এই যে কোথায়, রেজোনেন্স ঘটার কারণে কোনো কোনো অবস্থানে আংশিক ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। দেখতে সৃষ্টি হয়েছে কিনা, দেখতে সৃষ্টি হয়েছে কিনা, কোনো কোনো স্থানে আংশিক ঋণাত্মক আর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে কিনা। এখন তুই বলতে পারো যে ফুল ফুল ঘটনা ঘটে যাওয়ার পর আমি তো এই চিত্র আঁকতে পারি না, পারি? কারণ এদিকে না আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছিল, এটা সত্যি কথা, কিন্তু আংশিক ঋণাত্মক চার্জটা বেশিক্ষণের জন্য সৃষ্টি হয়নি, এটা আবার এখানে চলে আসছে না, এদিকে চলে আসছে না। তাহলে আমি ওভারঅল চিত্রটা এভাবে আঁকতেছি কেন? কারণ এই জিনিসটা অনেক তাড়াতাড়ি ঘটে, তুই বুঝবিও না যে কখন করছে এটা। হ্যাঁ, তো এত তাড়াতাড়ি করছে, এখানে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, শেষ। বুঝতে পারছি? এখন তোকে আমি একটা হোমওয়ার্ক দিলে তুই পারবি কিনা আমাকে বলতো, বুকে হাত রেখে বল। আচ্ছা, হোমওয়ার্ক দিচ্ছি আমি একটু পরে, তবে আরেকটা জিনিস বুঝে নি, আরেকটা জিনিস বুঝে নি। মনে আছে নাইট্রোমূলক? নাইট্রোমূলক, নাইট্রোমূলক একটা অর্থ প্যারা নির্দেশক ছিল, কারণ ও হয় অর্থতে যাইতো নতুবা প্যারাতে যাইতো।
কারণ আমি আরেকটু রিভাইজ দিয়ে দিই, আরেকটু রিভাইজ দিয়ে দিলে ফুল মনে পড়ে যাবে। এটা ধর একটা কি ছিল, মিথাইল ছিল তাই না, মিথাইল। এটার সাথে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিতাম, কার বিক্রিয়া দিতাম, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিতাম, 2HNO3, 2HNO3, আর এটা 2 মোল মিথাইল ছিল। মাঝখানে বলো এটা এখন আঁকি নেই আমি, হ্যাঁ কারণ আছে। সালফিউরিক অ্যাসিড, আর কি হইতো, দুইটা বেঞ্জিন থাকতো, দুইটা তৈরি হতো না, স্বাভাবিক, কারণ 2 মোল নিছি। একটা নাইট্রোমূলক যুক্ত হইতো অর্থতে HNO3, আরেকটা যুক্ত হইতো প্যারাতে, তাই তো? কি করতেছি আমি, নাইট্রো, আর এটাও নাইট্রো তাই না, অর্থ আর প্যারাতে যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে জানোস? কারণ এখানে একটা নোট লিখে দিই, নোট। নাইট্রোমূলক গুলা ইলেকট্রোফাইল, নাইট্রোমূলক গুলা কি, ইলেকট্রোফাইল, মূলকগুলা ইলেকট্রোফাইল। একটু আগে এখন কি রেজোনেন্স পড়ায় আসলাম না, ইলেকট্রোফাইল। রেজোনেন্স পড়াবার সময় কি আবিষ্কার করতে পারলি, এটা যে বারবার ঘুরতে থাকে, রেজোনেন্সে করতে থাকে, এই যে রেজোনেন্স করতে থাকে, রেজোনেন্সকে কিন্তু এভাবে প্রকাশ করা যায়, একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, করতে থাকে। এইখানে কি হয়, নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় না, আর এখানে পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়। এখন তুমিই বলো, নাইট্রোমূলক যদি ইলেকট্রোফাইল হয়, ও কোথায় এসে যুক্ত হবে? ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনকে আকর্ষণ করে এমন না, নেগেটিভ যুক্তকে আকর্ষণ করে, তাহলে ও নেগেটিভ প্রান্তগুলোতে যে যুক্ত হবে। এই যে নেগেটিভ প্রান্তে যুক্ত হয়েছে অর্থ, এদিকে দেখেন এখানে কেন, এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, তো একটা দেখাইলেই হচ্ছে অর্থ পজিশন একটা যুক্ত হয়েছে, আরেকটা কোথায় সরি প্যারা পজিশনে যুক্ত হয়েছে, কারণ ঋণাত্মক প্রান্তগুলো এদিকে এদিকে সৃষ্টি হয়। তো ও যদি ইলেকট্রোফাইল, ও তো কাকে আকর্ষণ করবে, ঋণাত্মক জিনিসগুলোকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, তো এখানে ও এসে এখানে যুক্ত হবে, এই যে একটা এখানে যুক্ত হয়েছে, একটা এখানে যুক্ত হয়েছে। এবার ক্লিয়ার কিনা বলতো আমাকে একটু। আর যুক্ত হয়ে যাওয়ার পর তার রেজোনেন্স তো হয়ে গেছে, এখন পলেটে ডাইরেক্ট এভাবে রাখতে হয়। তো জিনিসটা ফুল ক্লিয়ার কিনা আমাকে বলে এবার। সহজ না কঠিন? সহজ, কিন্তু তোর প্র্যাকটিস করা লাগবে। 6টা চিত্র কি হচ্ছে না হচ্ছে, তোর প্র্যাকটিস করার জন্য আমি তোকে ধরাই দিচ্ছি, প্র্যাকটিস করো এবার। হ্যাঁ, 2টা প্র্যাকটিস কর, এটা প্র্যাকটিস করে কালকের মধ্যে আমাকে দিবা, বুঝতে পারছি? প্রশ্ন হচ্ছে যে বেনজিন বলয়ে, না কিছু লিখতে হবে না, তুমি তোমার চিত্র আঁকতে আঁকতে সময় চলে যাবে এখানে, পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, কারণ আমি না কপি পেস্ট করে করে রাখছি, তুই কপি পেস্ট করে রাখতে পারবি? তাহলে এটা টিচাররা জানে, অবশ্যই পেন্সিল দিয়ে, কারণ ভুল তো করবি, ভুল তো করবি, তুইও জানোস। হ্যাঁ, মূলকের প্রভাব, পারবি না? আগেটা ছিল সিএসটি, হ্যাঁ আগেটা ছিল সিএসটি মূলকের প্রভাব, এবারটা হচ্ছে ওএস মূলকের প্রভাব। জাস্ট শুরুর চিত্রটা হবে এখানে সিএসটি যুক্ত না থেকে, মানে ওএইচ যুক্ত থাকবে, আর ওএইচ এর 2টা মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এটা দেখাইতে হবে, একটা মুক্তজোড়ী ইলেকট্রন এখানে দিছে, বাকি বাকি সব চিত্র সেম, পারবি না? সিএস3 তে কিন্তু কি মুক্ত ইলেকট্রনের দিছিল, ইলেকট্রন দেওয়ার কারণে বন্ধন দুইটাই ছিল, তাই না? আচ্ছা, সেকেন্ড চিত্রটা এঁকে দিই। এটার পর কি হবে, ইলেকট্রন একটা মুক্ত ইলেকট্রন যখন এখানে দিবে, তখন চিত্রটা কেমন হবে, তখন চিত্রটা হবে এরকম, এখানে ডবল বন্ড হয়ে যাবে না, ওএইচ, আর এখানে প্লাস সৃষ্টি হবে, বুঝতে পারছি? এরপর এগুলা পারবি না, মানে শিফট পাই বন্ডের শিফটিংটা কিভাবে হচ্ছে 6টা চিত্রের মাধ্যমে। হ্যাঁ, ফুল আগের মতন, জাস্ট এখানে ওএস থাকবে, সিএসটি জায়গায় ওএস থাকবে, এটাই। কারণ এগুলো প্র্যাকটিস না করলে ওখানে যে ভুল করবি, সেজন্য প্র্যাকটিস দিয়ে দিচ্ছি। আরেকটা প্র্যাকটিস করো, 2টা প্র্যাকটিস করলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। বেনজিন বলয়ে অ্যামিনো মূলকের প্রভাব, বেনজিন বলয়ে অ্যামিনো মূলকের প্রভাব, পারবি না? সেম সেম, সব সেম। প্রথম চিত্রটা দেখা দিচ্ছি, অ্যামিনো মূলক হচ্ছে যে এভাবে থাকে, NH2, এখানে হচ্ছে
হ্যাঁ, এটা হচ্ছে এখানে দেয়, বন্ডে দিবে। হ্যাঁ, দেওয়ার পর এখানে সেকেন্ড চিত্রটা কেমন হবে? সেকেন্ড চিত্রটা একদম ইজি, ডবল বন্ড হয়ে যাবে না? এই জায়গাটা কি ডবল বন্ড হয়ে যাবে, NH2 ও থাকবে, NH কিন্তু 2ই থাকবে, সাথে এটা এখানে প্লাস সৃষ্টি হবে। বুঝতে পারছি? বাকি সব সেম। পারবি কি না নাকি? ওকে, তাহলে করে রাখিস, ছুটি তাহলে।